আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনার্স তৃতীয় বর্ষের নন মেজর পরিসংখ্যান কোর্সের সকলের দুশ্চিন্তা দূর করবার জন্য, পরিসংখ্যানে পাশ করা এবং ভালো নম্বর উত্তোলনের জন্য যা কিছু করা প্রয়োজন তার সকল কিছু আমরা কিছু ক্লাসে চেষ্টা করছি 15 থেকে 20টা ক্লাসের মধ্যে এগুলোকে তোমাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করবার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আর এই পুরো প্রক্রিয়াটাই তোমাদের সাথে আমি রয়েছি, মোহাম্মদ বাকিবিল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। পরিসংখ্যান বুঝতে গেলে প্রথমে আমাদের কিছু পরিভাষা বোঝা লাগবে, যে পরিভাষাগুলো পরিসংখ্যানে বিভিন্নভাবে ব্যবহার হয়। আমরা দেখি তাহলে প্রথমে কি পরিসংখ্যান রয়েছে। পরিসংখ্যান কাকে বলে? তো পরিসংখ্যান বলতে এটা এমন একটি কলা বা বিজ্ঞান যার মাধ্যমে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গ্রহণ করা হয়। সেটা কি? গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত, এবং অনুসন্ধানাধীন উপাত্ত হলো পরিসংখ্যানের কাঁচামাল। ফন্টের কারণে একটু দূরবর্তী হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা কি বুঝতে পারছি? পরিসংখ্যান কি এবং পরিসংখ্যানের সাথে উপাত্তের সম্পর্কটা কি। উপাত্ত ছাড়া পরিসংখ্যানের আলাদা কোনো গুরুত্ব বা ব্যবহার থাকতে পারে না বা থাকে না। ফলে যখন আমরা গুণবাচক নয় এমন সংখ্যাসূচক উপাত্তগুলো পাবো, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পাবো, সেগুলো পরিসংখ্যানের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার হবে। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। আমরা এরপরে দেখি, সূত্রটা হচ্ছে এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম। এটুকু হচ্ছে পরিসর এর সূত্র। আমরা অনেক সময় এটা এভাবে লিখি যে এইচ মাইনাস এল, এটুকু হচ্ছে পরিসর। বাংলায় যদি বলি আমরা যে হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মানটাই হচ্ছে পরিসর। পরিধি বের করতে হলে এক্স ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ভ্যালু মাইনাস এক্স মিনিমাম, এইটুকু ব্র্যাকেটের ভিতরে থেকে প্লাস 1, এটুকু হচ্ছে কিসের সূত্র? পরিধি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা পরিসর নির্ণয়ের সূত্র পাচ্ছি এবং একই সাথে পরিধি নির্ণয়ের সূত্র পাচ্ছি। দুটোর কিন্তু পার্থক্য রয়েছে, এটুকু খেয়াল রাখা লাগবে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি পরিভাষা, উপাত্ত। কোনো ঘটনা বা বিষয় কেন্দ্রিক তথ্য যা সংরক্ষণ ও ব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা, বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী করা হয়, তা হচ্ছে উপাত্ত। তাহলে উপাত্তে আমার কোনো ঘটনা বা বিষয় কেন্দ্রিক কোনো তথ্য থাকে, সে তথ্যগুলো আবার কি হয়? সংখ্যার ভিত্তিক বা সংখ্যা ভিত্তিক তথ্য হয় আর কি। কেমন? ফলে বোঝা যাচ্ছে যে আমাদের গুণবাচক, যেমন মিস্টার এক্স ভালো ছেলে, মিস্টার ওয়াই মন্দ ছেলে, এই তথ্যগুলো আমার পরিসংখ্যানে ব্যবহার হয় না। পরিসংখ্যানে ব্যবহার হয় মন্দ ছেলে কটা আছে? 5টা, ভালো ছেলে কটা আছে? 10টা। তাহলে এই যে 10, 5, এক্স 10, ওয়াই 5 বা ওয়াই 10, এক্স 5, এরকম ভাবে যে সংখ্যাগুলো ব্যবহার হয়, এই গুণবাচক নয় এরকম সংখ্যাগুলোই উপাত্ত হয়, এবং এই উপাত্তগুলোর ভিত্তিতে আমরা কি দেখি? পরিসংখ্যানের ব্যবহার দেখি বা কাজকর্ম দেখি। ঠিক আছে? উপাত্ত হচ্ছে যখন আমরা একটা কি বলে পর্যবেক্ষণ ক্ষেত্র থেকে কিংবা কোনো একটা সোর্স থেকে বা উৎস থেকে সরাসরি উপাত্ত বা তথ্য সংগ্রহ করি, সেটাকে বলে প্রাথমিক উপাত্ত। আরেকটা হচ্ছে কি? মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তকে ইংরেজিতে সেকেন্ডারি উপাত্ত বলে, প্রাথমিক উপাত্তকে ইংরেজিতে বলে প্রাইমারি ডেটা। তো এই যে মাধ্যমিক উপাত্ত বা সেকেন্ডারি ডেটা, এটার মানে হচ্ছে যখন আমরা কোনো মাধ্যম ব্যবহার করে কোথাও থেকে বা কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করি, যেমন পত্র পত্রিকা থেকে হতে পারে, বই থেকে হতে পারে, অন্য কোনো ব্যক্তির কি বলে ব্যক্তিকে উদ্ধৃত করে আমরা কোনো উপাত্ত সংগ্রহ করতে পারি। এই বিষয়গুলো হচ্ছে মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত বা সেই পদ্ধতিটার নাম হচ্ছে মাধ্যমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি। আবার ভিন্নভাবে 3 প্রকারে ভাগ করা যেতে পারে বা বলা যেতে পারে। প্রথমটা হচ্ছে আমরা বলতে পারি অবিন্যস্ত উপাত্ত, তারপর হচ্ছে বিন্যস্ত উপাত্ত, তারপর হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত। এবং অবিন্যস্ত উপাত্ত বলতে কি বলছে? যে র ম্যাটেরিয়াল বা একেবারে কি বলে বিশৃঙ্খল অবস্থায় যে উপাত্ত সেটটা থাকে সেটাকে বলে অবিন্যস্ত। যেমন 1 থেকে 10 পর্যন্ত হতে পারে ডাটাগুলো বা হচ্ছে তথ্যগুলো বা মানগুলো যদি এলোমেলো অবস্থায় থাকে, তাহলে সেটাকে বলতে পারি আমরা অবিন্যস্ত উপাত্ত।
বিন্যস্ত উপাত্ত বলতে কি, বিন্যস্তের মধ্যে আবার শ্রেণীকৃত উপাত্ত আমরা ধরতে পারি। কারণ বিন্যস্ত বলতে যে কোনো একটা মাধ্যমে সাজানো বা ধারাবাহিক ভাবে বা কোনো একটা ক্রম অনুসারে সাজিয়ে থাকলেই সেটা বিন্যাস করা আছে বা বিন্যস্ত উপাত্ত, কেমন? এবং সেই বিন্যস্ত উপাত্তের আরো বিন্যস্ত পদ্ধতি বা রূপ হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত। যেমন 1 থেকে 10-এর কথা বলছিলাম, যে 1 থেকে 10 পর্যন্ত ঊর্ধ্বক্রম কিংবা অধক্রমে যদি সাজানো থাকে তাহলে দুটোকেই আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। কিন্তু এগুলোকে যদি আবার শ্রেণীকৃত করা থাকে, যেমন 1 থেকে 3 পর্যন্ত, তারপর 4 থেকে 6 পর্যন্ত, আবার 7 থেকে 9 পর্যন্ত, 10 থেকে তখন 13 পর্যন্ত বা 12 পর্যন্ত এভাবে যদি যায়, তাহলে এই পদ্ধতিটিকে কি বলবো আমরা? শ্রেণীকৃত পদ্ধতি। এবং সেটাও মূলত একটা বিন্যস্ত উপাত্তের একটা আলাদা বা বিশেষ পদ্ধতি বা প্রকার বলা যেতে পারে। ফলে মোটা দাগে আমরা যদি বলি যে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত, সেটিও কারেক্ট হবে। পরের তথ্য কি আছে আমাদের জন্য? আমরা যে তথ্যগুলো পাচ্ছি, উপাত্তগুলো পাচ্ছি, এটার উপস্থাপন পদ্ধতি 2 প্রকার, প্রধানত 2 প্রকার। সেগুলো কি? একটা পরিসংখ্যানিক উপস্থাপন পদ্ধতি, যেটা আবার 3 প্রকার। একটা হচ্ছে পরিসংখ্যানিক উপস্থাপন পদ্ধতি, সেটা হচ্ছে আবার 3 প্রকার। কি কি? শ্রেণীকরণ, সারণীবদ্ধকরণ বা তালিকাবদ্ধকরণ, গণসংখ্যা নিবেশন। আমরা যদি বলি যে শ্রেণীকরণ বলতে কি বোঝায়? শ্রেণীকরণ বলতে বোঝায় যে এই যে আমরা শ্রেণী করব, ক্লাসিফিকেশন, যার ইংরেজি হচ্ছে ক্লাসিফিকেশন, ফিকেশন, অর্থাৎ ক্লাস হিসাবে তৈরি করা। যেমন 5 থেকে 10, তারপর 10 থেকে 15, তারপর 15 থেকে 20। এই যে আমি শ্রেণী আকারে প্রকাশ করছি, এটা হচ্ছে শ্রেণীকরণ। সারণীবদ্ধকরণ কি? এটার নাম হচ্ছে ট্যাবুলেশন, ইংরেজিতে এটাকে বলে ট্যাবুলেশন। এই ট্যাবুলেশনটা হচ্ছে এইখানে তো একটা কলাম থাকতে পারে, কেমন? একটা কলাম থাকতে পারে, কয়েকটা শ্রেণী থাকতে পারে বা সারণী। এখানে হচ্ছে একাধিক কলাম থাকবে, হ্যাঁ, একাধিক কলাম থাকবে এবং একাধিক সারণী থাকবে। এই যে কাজটা হচ্ছে, এই কাজটার নাম হচ্ছে, যেমন এই কলামটা, শ্রেণী কলামটা আমি এখানে বসাতে পারি, তারপর গণসংখ্যা কলাম আসতে পারে বা হচ্ছে ট্যালি চিহ্নের কলাম আসতে পারে। এভাবে যে একাধিক কলামে একাধিক সারিতে যে কার্যক্রমটা করা হয়, এটা একটা ছক বা টেবিল বা সারণী, ঠিক আছে? তাহলে এই যে সারণীবদ্ধকরণ মানে এই সারণী আকারে উপস্থাপন কিংবা সারণী আকারে তৈরি করাটার নাম হচ্ছে সারণীবদ্ধকরণ বা ট্যাবুলেশন, বা আরেকটা শব্দ বাংলায় বলি তালিকাবদ্ধকরণ, কেমন? এরপরে আরেকটা পরিভাষা রয়েছে এই যে তোমার টেবিল করা হয় কিসের? ক্লাসের, তারপর ট্যালি চিহ্নের করা হয় কলাম, তারপর হচ্ছে গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা কি জিনিস একটু পরে আমরা আলোচনা করব। তো এই যে ক্লাস, যখন শ্রেণী নেওয়া হয়, তারপর ট্যালি চিহ্ন দেওয়া হয়, প্রত্যেকটা শ্রেণীর জন্য নির্ধারিত যে মানগুলো পাওয়া যাবে, যতবার পাওয়া যাবে ততটা ট্যালি চিহ্ন দেওয়া হবে। এখানে আবার লেখা হবে 2 হলো 2, এখানে যদি হয় দেখা যায় যে 5, জানো যে 4টার পরে আমরা এভাবে একটা আড়াআড়ি চিহ্ন দিই, যে 5 লিখে হবে। এখানে আমরা যদি 5টা চিহ্ন দিই, তাহলে এই যে এভাবে আমরা একটা আড়াআড়ি চিহ্ন দিব, দেওয়ার পরে 5 হয়ে যাচ্ছে, এখানে তখন আমরা লিখে ফেলবো 5। তো এই যে ভাবে আমরা ট্যালি চিহ্ন বসাচ্ছি এবং ফ্রিকোয়েন্সি বসাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করছি কোথায়? ফ্রিকোয়েন্সি কলামে। এইভাবে যখন শ্রেণী বসাচ্ছি, ট্যালি বসাচ্ছি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি নির্ধারিত কলামের নির্ধারিত কলামের নির্ধারিত সারিতে বা নির্ধারিত সেলে আমি যখন ফ্রিকোয়েন্সি গুলো বসিয়ে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এটার নাম হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা গণসংখ্যা নিবেশন সারণী। এরপরে দেখি আমরা আরেকটি প্রকার রয়েছে, যেটা 2 প্রকারের দ্বিতীয় প্রকার, পরিসংখ্যানিক লেখ বা চিত্র আকারে যেটা আর কি উপস্থাপন করতে হয়। এখানেও কয়টা রয়েছে? এখানেও প্রায় 7-8টা প্রকার রয়েছে, এখানে মাত্র 4টা প্রকার আমরা লিখেছি। এবং তোমাদের নন মেজর পরিসংখ্যানে সাধারণত 3টি লেখা লাগে বা কাজ করা লাগে। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে আয়তলেখ। এই আয়তলেখ হচ্ছে এই যে এইভাবে আমরা একটা ক্ষেত্র নেই, ক্ষেত্র হচ্ছে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে আমরা শ্রেণী নেই, এখানে আমরা গণসংখ্যা নেই। যে ধরো এইটা একটা আয়ত হলো আর কি, এটা একটা আয়ত হলো, এইটা একটা আয়ত হলো, এটা কিসের হিসাবে হয়? এই শ্রেণীতে কতগুলো গণসংখ্যা রয়েছে সেই হিসাবে হয়। ধরো এখানে 5, এখানে 10, এখানে 15, তাহলে এইখানে ধরে নিচ্ছি যে 16টা রয়েছে, এই শ্রেণীতে 16টা কি রয়েছে? গণসংখ্যা রয়েছে। এই শ্রেণীতে ধরে নিচ্ছি 10টা রয়েছে, এই শ্রেণীতে ধরে নিচ্ছি 5টা। তাহলে এইখানে শ্রেণী রয়েছে, শ্রেণী ব্যাপ্তিটা আমরা এখানে লিখি, এবং ব্যাপ্তি পরিমাণ হচ্ছে একটা দণ্ড নিয়ে আমরা
তাহলে এই যে দেখো এই টোটালটা মিলে সমান দৈর্ঘ্য হয়েছে আবার সমান প্রস্থ হয়েছে। আমরা কি জানি আয়তর মান কি জানি আমরা, যে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আর চারটি কোণই সমকোণ, তখন সেটা হয় আয়ত। তাহলে এই যে আয়ত লেখ বা চিত্র, যখন আয়তকে আমরা লেখ বা চিত্র আকারে প্রকাশ করছি একটা ছক কাগজে, তখন সেটি হয়ে যাচ্ছে আয়ত লেখ। আশা করছি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ। বহুভুজ, বহুভুজ বলতে কি বুঝি, যার একাধিক বা বহু কি থাকবে, বাহু বা ভুজ থাকবে। তাহলে একটা ছক কাগজে যখন আমরা আঁকবো তখন নির্ধারিত এই যে এক্স অক্ষ বরাবর আমি কি নিব, শ্রেণী নিব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একটা শ্রেণী, এখান থেকে এই পর্যন্ত একটা শ্রেণী। তাহলে এই পর্যন্ত ধরো, এই পর্যন্ত কি উঠেছে, গণসংখ্যা উঠেছে। এর মধ্যবিন্দু থেকে এইটা কলাম ধর উঠেছে এই পর্যন্ত, তাহলে এর মধ্যবিন্দু, এই যে একটা ভুজ আঁকা হচ্ছে, তারপর এইটা ধরে নিচ্ছি এই পর্যন্ত এসেছে মধ্যবিন্দু, এই যে ভুজ আঁকা হচ্ছে, তাহলে এই যে ভুজ, এই যে ভুজ, এইটা ধরে নিচ্ছি আর উপরে এসেছে। কেমন, তাহলে এই যে ভুজ আঁকা হচ্ছে, ভুজ মানে কি, বাহু, তাহলে বাহু আঁকা হচ্ছে, এই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আবার এটা যদি তোমার ধরো যে এই বরাবর আসে, তাহলে এখান থেকে তাহলে একেবারে নেমে যাবে। এভাবে আমরা কি দেখতে পাই, গণসংখ্যা বহুভুজ। অজীব রেখাটি হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর, সবসময় এখানে শ্রেণী আর এখানে হচ্ছে গণসংখ্যা। অজীব হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, যেটি পরে বুঝাতে পারবো, এখন শুধু দেখিয়ে দেই। যে ধরো এই শ্রেণীতে হচ্ছে গণসংখ্যা ছিল 2, এখানে 5 পর্যন্ত নেই, গণসংখ্যা ছিল 2। এই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে আরো 4, তাহলে কত হচ্ছে টোটাল 6। তাহলে এখানে এসে এই শ্রেণীর মান হবে 6 বরাবর। ঠিক আছে, আবার এই শ্রেণীতে এসে সেটি 1 বেড়েছে, তাহলে কত হবে 7। তাহলে এই যে এই বরাবর আসলো। এইভাবে আমরা দেখতে পাই। কেমন, এইটি আমরা কোথায় দেখতে পাই, ক্রিকেট ম্যাচের আমরা ওই যখন সামারি দেয় তখন দেখতে পাই যে একটা বিশ্ববারের টি20 ম্যাচে দেখা যাচ্ছে এখান থেকে কি করেছে গেছে কি, প্রথম 2 ওভার রান হয়েছে 10, তারপর রান হয়েছে 30, তাহলে উঠে গেছে। আবার পরের 2 ওভার রান হয়েছে 2, তাহলে কত হয়েছে 32, তাহলে মানে এটা কিন্তু উঠবে না, কাছাকাছি থাকবে, আর এইখানে থাকবে। পরের 2 ওভারের রান হচ্ছে তোমার, ধরো 2 ওভারের রান হচ্ছে 40, তাহলে জাম্প করে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপ এন্ড ডাউন হয়, মানে ডাউন হয় না, যদি মেইডেন যায় তাহলে কিন্তু সমান লেভেলে যাবে আর কি, কারণ এটা নিচে নামছে না। ঠিক আছে, তাহলে আমরা এইরকম চিত্রগুলো পাই, সেটার নাম হচ্ছে অজীব রেখা। কেমন, এই অজীব রেখাগুলো ক্রিকেট ম্যাচের বিশেষ করে সামারি উল্লেখের সময়, যে রান রেটটা কখন কোন সময় কি হবে, আপ এন্ড কি বলা যায় একটা সমান্তরালে চলেছে সেটা বোঝানোর জন্য। কেমন, এবং বৃত্তাকার লেখ বা রেখা, এটা হচ্ছে যে পাই চার্ট। তোমরা যেটা বুঝবা যে এভাবে গোল করে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 160 ডিগ্রি 80 ডিগ্রি, এবং এটা যখন ঘুরে যায় তখন হচ্ছে 360 ডিগ্রি। এটার বিভিন্ন অংশে ভাগ করে। এটা হয়তো শতাংশকেও এভাবে প্রকাশ করা যায়, যে 100%কে 360 ডিগ্রিতে প্রকাশ করলে 50% সমান হবে কত, 180 ডিগ্রি। কেমন, এবং আমরা তাহলে বুঝতে পারছি যে পরিসংখ্যানিক লেখ বলতে সাধারণত বেশ কয়েকটা প্রকার আমরা পাই বা হচ্ছে চিত্র পাই। সেগুলোর মধ্যে থেকে প্রধানত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। আশা করছি এই 3টা চিত্র সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট করতে পারবো পরবর্তী ক্লাসগুলোতে। এরপরে যেটা রয়েছে, যেটা আগে কিছুক্ষণ আগে বলছিলাম, যে গণসংখ্যা নিবেশন বলতে আমরা কি বুঝি। একটু সংজ্ঞাটা দেখো, একটু বড় আছে, কিন্তু একবার যদি বুঝতে পারো তাত্ত্বিক কথাটা, তাহলে ভিতরের মর্মার্থটা বুঝতে পারবে, অসুবিধা নাই। অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলীকে তথ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে পাশাপাশি কলামে শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু, ক্রমযুক্ত গণসংখ্যা ইত্যাদি লিখে তথ্যমালার উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বলে। কেমন, তো এটা যদি একটু দেখাতে চাই তোমাদেরকে, যে প্রধানত গণসংখ্যা নিবেশন যে আমরা দেখাই বা করব, সেটা আমরা এইভাবে ধরো এখানে করলাম কি, শ্রেণী, যেটা বলছে যে শ্রেণী ব্যাপ্তি নেয়া, তারপর ট্যালি চিহ্ন কলাম নেয়া। কেমন, তারপর হচ্ছে গণসংখ্যা কলাম নেয়া। এইভাবে এখন শ্রেণী যেতে থাকবে 5 থেকে 10, 10 থেকে 15, তারপর 15 থেকে 20, 20 থেকে 25, এভাবে যেতে থাকবে। যে
যেতে থাকবে মানে কি, যেটা তোমার উপাত্ত সেট দেয়া থাকবে অবিন্যস্ত আকারে বা র ডাটা দেয়া থাকবে, সেখান থেকে তো তোমাকে সমাধান করা লাগবে, অঙ্ক করা লাগবে। তো সেখান থেকে তুমি ওইখানকার পরিস্থিতি অনুযায়ী তোমাকে শ্রেণী ধরা লাগবে। সেই শ্রেণী অনুযায়ী কয়টা মান থাকছে ওই শ্রেণীটার ভিতরে, সেই কয়টা চিহ্ন, ট্যালি চিহ্ন বসানো লাগবে এখানে। ওই কয়টা ট্যালি চিহ্নকে তুমি এখানে যোগ করে যেটা হবে সমষ্টি, সেটার নাম হচ্ছে এইখানে এই কলামের ওই সারিতে গণসংখ্যা। ঠিক আছে, ওই শ্রেণীর ট্যালি চিহ্ন এইটা, দুইটা ধরো, ট্যালি চিহ্ন দুইটা বসিয়ে দিয়ে আন্দাজি। তারপর এখানে হচ্ছে, এইখানে ধরো যে এই শ্রেণীতে আছে ধরো 7টা, তাহলে এখানে 7 হবে। এই শ্রেণীর ট্যালি চিহ্ন এইটা, এই শ্রেণীর গণসংখ্যা এইটা, এইভাবে যাবে। কেমন? এই যে টোটাল প্রক্রিয়াটাকে বলছে গণসংখ্যা নিবেশন। দেখো, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী কি, আমরা তো অনুসন্ধানাধীন তথ্যকে নিয়ে কাজ করছি, তথ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুযায়ী। কারণ এখানকার অন্তর্নিহিত বৈশিষ্ট্য কিরকম রয়েছে ওই তথ্য সেট দেখলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, সে অনুযায়ী কিছু পরামর্শ বা সাজেশন থাকে, যারা মানে এই পরিসংখ্যানবিদ তারা ওইগুলো দিয়ে রেখেছেন কিভাবে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সে উপস্থাপন করতে গিয়ে যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, পাশাপাশি কলামের শ্রেণী ব্যাপ্তি, পাশাপাশি কলামে কি করবো এখন, শ্রেণী ব্যাপ্তি কলাম, ট্যালি কলাম, গণসংখ্যা কলাম। ঠিক আছে, এভাবে শ্রেণী মধ্যবিন্দু কলাম আছে, ক্রমজিত গণসংখ্যা কলাম আরো আছে, এভাবে করা যায়। আরো বেশ কিছু কলাম হতে পারে, তবে মৌলিকভাবে এই 3টা কলাম না হলে কোনো গণসংখ্যা নিবেশন হবে না। তাহলে এইটুকু আমরা মিশিয়ে দিই, তারপরে দেখি পরে কি আছে আমাদের। দেখো, গণসংখ্যা নিবেশনের বিভিন্ন উপাদান। প্রাথমিক নিবেশনের 3টি অংশ, যেটি বলছিলাম একটু আগে, যে শ্রেণী ব্যবধান থাকবে বা শ্রেণী ব্যাপ্তি থাকবে, ট্যালি চিহ্ন থাকবে, গণসংখ্যা বা ঘটন সংখ্যা, অর্থাৎ কয়বার ঘটছে ঘটনাটা। ঠিক আছে, সেটা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, যেটা ট্যালি চিহ্ন দিয়ে আমরা বোঝাই। এরপর রয়েছে পূর্ণাঙ্গ নিবেশনের জন্য 5টি অংশ রয়েছে। পূর্ণাঙ্গ নিবেশন অর্থাৎ এটা প্রাথমিক বা প্রাইমারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর কি। আর এটা হচ্ছে যে একটা কমপ্লিট কিংবা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের 5টি অংশ বা উপাদান থাকবে। সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপর রয়েছে ট্যালি চিহ্ন, গণসংখ্যা। প্রথম 3টা কিন্তু থাকছে একই রকম। তারপরে কি রয়েছে, শ্রেণী মধ্যবিন্দু রয়েছে এবং ক্রমজিত গণসংখ্যা কলাম রয়েছে, যেটি একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম। যে আমরা যদি 5টা ঘর আঁকি, 3টে ঘর এঁকে দেখাচ্ছিলাম, আমরা যদি 5টি ঘর আঁকি মানে কলাম আঁকি, তাহলে কিন্তু সেটা হয়ে যায় কেমন, 2 3 4 5। এটা কি হতে পারে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এখানে হচ্ছে ট্যালি চিহ্ন যে কি রয়েছে, কলাম রয়েছে, এটা হচ্ছে গণসংখ্যা। কেমন? তারপর এখানে হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এখানে হচ্ছে ক্রমজিত গণসংখ্যা কলাম, যোজিত ঠিক আছে। এইটুকু যদি আমরা নিই, এইদিকে প্রয়োজনীয় ডাটা আসবে কোথা থেকে, তথ্য সেট বা ডাটা সেট যেটা দেয়া থাকবে র ম্যাটেরিয়াল, সেখান থেকে আমরা এখানে বসাবো। নির্ধারিত কলামের প্রথম কলাম হচ্ছে শ্রেণী, এই কলামের কাজ সবার আগে সব সময় করতে হয়, তারপর অন্যান্য কলামের কাজ, সারির কাজ আমাদেরকে করতে হয়। আশা করছি তোমরা তাহলে গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝায় বুঝতে পেরেছো। কেমন? তাহলে আমরা আমাদের আজকের প্রথম ক্লাস আমরা এখানেই শেষ করব। দ্বিতীয় ক্লাস বা পরের ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশন সারণীর বিস্তারিত যে 5টি উপাদান আমরা আলোচনা করলাম সংক্ষেপে, সে 5টি উপাদানের বিস্তারিত কিভাবে বসাতে হয়, বাদবাকি প্রয়োজনীয় তথ্যাবলী আমরা পরের ক্লাসে আলোচনা করব। এর মধ্যে তোমাদের যদি এই স্লাইডে কোনো প্রশ্ন বা মন্তব্য আমাদের কাছে জানতে চাওয়ার থাকে, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো নির্দ্বিধায়। আমরা তোমাদের যে কোনো জিজ্ঞাসা মন্তব্য সাদরে গ্রহণ করব। আজকের মতো ক্লাস তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।